মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আরে এখানে সব কি হচ্ছে? আমরা এই বিছানায় কিভাবে এলাম? ফাতেহ, এই বস্তির মেয়েটার সাথে এক বিছানায় তুমি কি করছো বলো তো? মম, একটু খেয়াল করে দেখো, তুমি ওর সাথে একই বিছানায় আছো। এই প্রশ্নের উত্তর আমিও জানতে চাই। মা ছেলে মিলে আমার সাথে কি গেম খেলছেন? আরে আমি কেন তোমার সাথে গেম খেলবো? বেহায়া একটা, নির্লজ্জ মেয়ে একটা, সুযোগ পেয়ে আমার ছেলের কাছে চলে এসেছে। মুকাদ্দেস আন্টি, আপনাকে মনে করিয়ে দিই, একটু আগে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, যেমনটা কেউ কাউকে মিস করলে ধরে। আমি কেন তোমাকে মিস করব? তুমি যেদিন আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে সেদিনই আমি আমার বাড়িতে স্বাধীনতা দিবস ঘোষণা করেছি। প্রতি বছর আমি ওই দিনটা উদযাপন করব। মম, মুকাদ্দেস আন্টি, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে কি? হ্যাঁ, জানি তোমরাই এই বাজে প্ল্যান করেছো, তাই না? তোমাদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। থু। উফ, থামো তো। আমরাই করেছি। হ্যাঁ করেছি, আমরাই করেছি। কিন্তু কি কারণে বলো? কি কারণে করেছো? কি কারণে করেছো? ওহ, যথেষ্ট হয়েছে, এসব আর ভালো লাগছে না। তোমাদের এই লড়াই আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের কথা না হয় নাই ভাবো, তোমাদের যে একটা ছোট্ট বাচ্চা আছে ওর কথা অন্তত ভাবো। আহাম্মক একটা। ওরহান, তুমি একটা আহাম্মক জামাই। আর ওই বাচ্চাটা কি ওদের দুজনের বাচ্চা নাকি? গর্ধব একটা। তুমি সম্ভবত আবারও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। গতরাতে ভাবিকে প্রিয় পুত্রবধূ তোমাকে খুব মিস করি এসব বলেছিলে। কি? এটা অসম্ভব। হতেই পারে না। এই দেখো, মরে গেলাম তো। এসো এসো, এদিকে এসো। মম, এদিকে এসো। তুমি আমার লক্ষ্মী বৌমা আর আপনি আমার শাশুড়ি আম্মা। আমি আর কাউকে চাই না। দেখে সামলাতে পারেননি। ফাতি। আরে আরে আমরা পেরেছি সেলিন, আমরা পেরেছি। আমরা পেরেছি। তোমরা কিছুই পারোনি। আমরা তো আলাদা হইনি। কি? আর কখনো হবো না। ভালোবাসা মানে কি? কি বলছো আপু? ভাইয়া, আপু কি হচ্ছে? কি? যাও। মানে এটাই, মমকে আরতানের কাছ থেকে দূরে রাখতে এই নাটক করেছি। সাপও যেন মরে, লাঠিও না ভাঙে। আশা করেছিলাম সব ভালো হবে, কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে আসবে কখনো ভাবিনি। কিন্তু আমাদেরকে বলনি কেন? তোমাদেরকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাইনি। আসলে এই কথাটা পুরোপুরি ঠিক না, কারণ আমরা দুজনেই ভালো আর দক্ষ খেলোয়াড়। তোমরা হয়তো এত ভালো করে খেলতে পারতে না। তোমরা আসলেই খুব ভালো খেলোয়াড়, মাশাআল্লাহ। কিন্তু মাদের যে কষ্ট দিলে। সেলিন, আমার মা কষ্ট পেয়েছে এটা হয়তো সত্যি, কিন্তু তোমার মা কষ্ট পেয়েছে তা আমার একদমই মনে হয় না। ওহ আপু, এসব কি বলছো? এটা কোন ধরনের রসিকতা বলো তো আমাকে? শুরুতেই তোমরা যদি আমাদেরকে এটা বলতে, আমরা এটা নিয়ে ভাবতাম, একটা প্ল্যান করতাম, তাহলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। অবশ্যই পেতে, অবশ্যই তোমাদেরকে এই কষ্ট সহ্য করতে হতো ওরহান। আমি তোমার শাশুড়ির কথা বলছি, বুঝতে পারছো?
কেমন বিশ্বাস করেছে দেখছই তো। হায় আল্লাহ, তুমি এখনো এখানে আছো? জলদি এখান থেকে চলে যাও। হ্যাঁ যাচ্ছি, আপনাদের বাড়িতে থাকার আমারও ইচ্ছে নেই। হ্যাঁ আপু, যথেষ্ট হয়েছে। আর না, তুমি এই বাড়িতে থাকো এটা আমি আর চাই না। প্লিজ এখান থেকে চলে যাও, যাও বলছি। আর দুলা ভাই, তুমি আমার বোনের সাথে এমনটা কিভাবে করতে পারলে বলো তো আমাকে? একদম চুপ, কথা বলো না। কেন কথা বলবে না? ও আমার স্বামী, অবশ্যই কথা বলবে। মুখ সামলাও সেলিন। আমার বোনের সাথে চেঁচাবে না। তোমার বোন সেলিন আমার ভাইয়ের বউ হয়। অনেক হয়েছে আপু, তুমি যথেষ্ট করেছো। মুকাদ্দেস আন্টিকে আর একটু বিরক্ত করবে না, বুঝতে পেরেছো? সেলিন ও কি বলছে? যা শুনছো সেটাই তো বলছো, এটাই সত্যি। হ্যাঁ মুকাদ্দেস আন্টি, সত্য আজ আমার কাছে একেবারে পরিষ্কার। মুকাদ্দেস আন্টিকে তুমি ভুলেও আর কখনো বিরক্ত করবে না, বুঝেছো আপু? চুপ, কথা বলো না ওরহান। তুমি চুপ করো, তুমি কথা বলো না। ওদেরকে ঝগড়া করতে দাও তো বাবা, একসাথে তাহলেই দুজনের কাছ থেকে মুক্তি পাবো। মম থামবে। আরে মম, মামুনি মানছিও আমাদের জামাই, কিন্তু আমি ওই পরিবারের কাউকে পছন্দ করি না। আপু কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তো যাও, চলো তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আর এখানে থাকতে হবে না, চলো চলো আপু, আমাকে জোর করতে বাধ্য করো না। আরে এখনো তুমি কথা বলছো, এজন্য তোমাকে পস্তাতে হবে। পরেরটা পরে দেখা যাবে, তুমি এখন যাও যাও যাও, বের হও। দুর্দান্ত একটা কাজ করেছো মাশাআল্লাহ, তুমি সত্যি আজ আমার মনটা ভালো করে দিলে। তোমার কাজে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ ওরহান। আল্লাহ তোমার হাত পা মাথা সব সুস্থ রাখুন, ঠিক না? এভাবে বের করে দেওয়ার সাহস কিভাবে হলো ওরহান সাহেব? এছাড়া আর কি করতাম আপু, আমি শুধু আমার মতো করে চেষ্টা করে গেছি। এই তো। দেখো আমার মেয়ে এসে গেছে, জেনেব মামুনি। সুস্বাগতম। সত্যি বলছি, আমি জানতাম এটা হতেই পারে না, কখনো না। আমি যে কত খুশি হয়েছি, কত খুশি বোঝাতে পারবো না। কি হয়েছে ফুপি, তুমি কি নিয়ে কথা বলছো? আরে মামুনি, গতকাল ফাতি আর তুমি একসাথে ছিলে নাকি, সে কথাই বলছি। ফুপু, এই সমস্ত কিছুর জন্য ওরা দুজন দায়ী। ওরা আমাদেরকে আজাবাজি ড্রিঙ্কস খাইয়ে মাতাল করে এসব করিয়েছে। এর মানে কি? এর মানে হলো আমি আর ফাতি এক হইনি ফুপি, তাই অহেতুক আনন্দ করো না। ওই ওরহান মেয়েটা এসব কি বলছে? ওকে সত্যি পাগল হয়ে গেছে? ও সত্যি বলছে, সত্যি বলছে আম্মা। ওদেরকে এক করার জন্য প্ল্যানটা করেছিলাম, কিন্তু আচ্ছা তোমরা তোমাদের জীবন নিয়ে না ভেবে আমাদের বিষয় কেন নাক গলাচ্ছ, আমি তা বুঝতে পারছি না। ও হয়তো আবার উত্তেজিত হয়ে পড়ছে। আপু শোনো, অসভ্য ছেলে, তোমরা আর কখনো আমাদের কোনো ব্যাপারে নাক গলাবে না, মনে রেখো। হ্যাঁ, আর একটা কথা, ওই শিকারি কটেজে যা ঘটেছে তা ওই শিকারি কটেজেই থাকবে। ওখানকার বিষয় নিয়ে তোমরা যদি ভুলেও আর একটা কথা বলো, আর সেটা যদি আমার কানে আসে, তোমাদের নাক ভেঙে দেব, মনে রেখো তোমরা। হ্যাঁ মনে থাকবে আপু। আচ্ছা ঠিক আছে আপু। গতকাল ওরা দুজন একসঙ্গে ছিল, আজ কি হলো? ওফ আম্মা বাদ দাও তো, তুমি এত চিন্তা করো না, ওদেরকে ওদের মতো থাকতে দাও ব্যাস। ওরহান, আমিও আসছি, দাঁড়াও। ওই আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। এবার তুমি অনেক বাড়াবাড়ি করছো জেনেব, অনেক বাড়াবাড়ি। ছেলে মেয়েগুলো দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। আমি সত্যি লজ্জিত, আমার কারণে তোমাদের সবাইকে পুরো রাত হাসপাতালে থাকতে হলো। এটা আমাদের দায়িত্ব ম্যাডাম। না মুস্তাফা, না, আমি আসলে বুড়ো হয়ে গেছি, আমার নাচ করা উচিত হয় না। এটা কি বলছেন ম্যাডাম? আল্লাহ আল্লাহ, কি কথা বলছো? মনে হয় তুমি ভুল স্টেপ দিয়েছিলে মুকাদ্দির, যার জন্য এমন হয়েছে। এর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। ওঠো। আমার গোসল সাবধানে, সাবধানে। হয়তো কারো নজর লেগেছে। সাবধানে যাও। জাঙ্গোকেও নিয়ে এসো মুস্তাফা। আস্তে আস্তে। ঠিক আছে, এই তো অনেক একটু ধন্যবাদ সাবধানে আন্টি। যাও। কুলসুম আন্টি, ওই তো ওখানে বসো। ওকে দাও। এই যে, এসো বেবি। আমি এখন আসি ম্যাডাম, কোনো প্রয়োজন হলে ডাকবেন, রান্নাঘরেই আছি। আসি ম্যাডাম। ঠিক আছে যাও। গত রাতে আমরা খুব মজা করেছি আন্টি। আমি তো অনেক মজা করলাম, বহু বছর এমন মজা করিনি আমি। বাচ্চাদেরকে যে আমরা এক করতে পেরেছি, ও আমি তাতেই অনেক খুশি। তোমার সৌভাগ্যের পা আমাদের বাড়িতে পড়েছে এখন, সেটাও বলতে পারছি না। আমি এসে গেছি। কি খবর? তোমরা সবাই কি করছো? কি হয়েছে মুকাদ্দের? এই কথা বাদ দাও, ভালো মুডে আছি, নষ্ট করো না। আচ্ছা তাহলে বাদ দিলাম। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। তোমরা কি নিয়ে কথা বলছিলে, যার জন্য তুমি এত ভালো মুডে আছো? আমাকে একটু বলো শুনি। আমরা ফাতি আর জেনেবের আবার এক হওয়া নিয়ে কথা বলছিলাম। শুনতে ভালো না লাগলে তুমি যেতে পারো মুকাদ্দেস। আরে কি বলছো, কিসের আবার এক হওয়া? তোমরা কি দেখে এমন ধারণা করছো, আমাকে একটু বলবে? গত রাতে ওদের যেভাবে দেখেছে তা দেখে। হ্যাঁ,
তোমরা তাহলে গত রাতে যে পরিস্থিতি হয়েছে তাই দেখেই কথা বলছো। হ্যাঁ, যা দেখেছো সেই অনুযায়ী ঠিকই বলেছো, তবে আজ সকালে ওদের যে অবস্থা ছিল তা তোমরা দেখোনি, মানে ওদের মাঝে কোনো মিলই হয়নি। মুকাদ্দেস, আম্মা, গত রাতে আমরা আসলে এত ড্রিঙ্ক করেছিলাম যে কারো কোনো হুঁশ ছিল না। সবাই সবাইকে অযথাই জড়িয়ে ধরেছি, এখানে ওখানে ঢলে পড়েছি, আর আপনারা এসব দেখে ভুল বুঝেছেন। ওসব আসলে একদমই সত্যি না, মানে ওদের মধ্যে মিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তুমি আবার কি করেছো মুকাদ্দেস? আরে আমাকে কোনো কিছুই করতে হয়নি, আমার লক্ষ্মী জামাই ওই অসভ্য মেয়েটাকে উচিত জবাব দিয়েছে। ওকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও কি যে শান্তি পেয়েছি কি বলবো, মানে ওদের মিল হয়নি, যে যেখানে ছিল সে সেখানেই থাকবে। ও মনটাই ভেঙে গেল। আমার চোখ আমাকে ধোকা দিতে পারে না। ওরা যে এখনো একে অপরকে অনেক ভালোবাসে, গতকাল চোখের চাহনিতেই আমি সেটা বুঝেছি। আমিও দেখেছি কুলসুম সুলতান, ভালোভাবে দেখেছি। মুকাদ্দেস, কে জানে সে কি করলো আর কি বললো যে ওদের সম্পর্কে আবার ফাটল ধরলো। না, এভাবে চলতে পারে না। আমাদের এখনই কিছু একটা করতে হবে গুলসুম সুলতান। ছেলে মেয়ে দুটো পরস্পরকে খুব ভালোবাসে। আমি বলছি যে চলুন মুকাদ্দেসের বিরুদ্ধে আমরা দুজন একটা ষড়যন্ত্র করি। ইয়া রাব্বুল আলামিন, কি দিন এসেছে! বৃদ্ধ বয়সে এসে আমাকে যে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে তা কখনো ভাবিনি আমি। শুনুন সুলতান, প্রত্যেককেই একদিনের জন্য হলেও ষড়যন্ত্রের স্বাদ নিতে হয়, আর এটাই জীবনের নিয়ম। আমি বলছি কি, চলুন ছেলে মেয়ে দুটোকে এক করার জন্য আমরা কিছু একটা করি, দুজনকে কোথাও পাঠাই। ভ্যাকেশনের কথা বলছো? না, ওরা একসাথে যাবে না, ওদেরকে আমরা আলাদা আলাদা পাঠাবো। এই যেমন ধরুন আন্তালিয়া। আমাদের হোটেলে? হ্যাঁ, একটা অজুহাত দিয়ে আমরা ওদেরকে পাঠাবো। অবশ্য মেরিয়েম ম্যাডাম যদি আমাদের সাহায্য করেন। অবশ্যই করবেন, খুশি মনে সাহায্য করবেন। ছেলে মেয়ে দুটোর মাঝে সম্পর্ক ভালো হোক, তা উনিও চান। চমৎকার। আচ্ছা, আমি তাহলে মেরিয়েম ম্যাডামের কাছে যাচ্ছি, ওখান থেকে এসে বাকি প্ল্যান করব। এই চলো জাঙ্গ, আমরা এখন মেরিয়েম ম্যাডামের কাছে যাই। বলো তো মুকাদ্দেস আন্টি কি বললেন? কি আর বলবে বলো, বরাবরের মতো তোমাকে নিয়ে আজে বাজে কথা বলেছে। আর এখানে ফুপি ভেবেছে আমাদের মিল হয়ে গেছে। ওই আহাম্মক দুটোকে কিন্তু এর জন্য পস্তাতে হবে বলে রাখছি। ওরা কিন্তু আসলেই অনেক ভালো, দেখো না আমাদের জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে। কিসের ভালো? ভালো হলে কি ওরা মমকে আমাদের সঙ্গে একই বিছানা রাখতো বলো? সত্যি বিষয়টা একদম দুঃস্বপ্নের মতো। তাছাড়া উনি আমাদের মাঝে কখন এলেন বুঝলাম না। আল্লাহ, কতদিন পর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলাম। সত্যি বলেছো, রোজ ঘুমানোর সময় তোমাকে মিস করি। তুমি এভাবে বলো না ডার্লিং, এমনিতেই আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না। ঠিক আছে, বলছি না। আচ্ছা আমি তাহলে যাই, অফিসে যাওয়ার জন্য রেডি হই। জানোই তো আমি একজন কর্মজীবী নারী। অনেক ভালোবাসা নিও, ভালো থেকো। আচ্ছা আমি রাখছি এখন। আমি অলরেডি ওদেরকে নজরে রাখতে ওখানে আমার জন্য একটা আলাদা রুম রেখেছি। ফাতিকে কোনো প্রস্তাব দিয়েছো? না, এখনো দেইনি। আগামী সপ্তাহে একটা বড় চালান আসবে, আর অন্যান্য সংস্থার কাছ থেকেও কিছু কেনাকাটা করা এখনো বাকি আছে, সেজন্যই অপেক্ষা করছি। তাছাড়া ফার্মে যত বেশি কার্যক্রম চলবে তত বেশি বিশ্বাসযোগ্য হব। খুব সাবধানে করো বিরল। ফাতি রাজি হলে আমাকে অবশ্যই জানাবে। প্রয়োজন হলে জৈনেবকে আগেই ওখানে পাঠিয়ে দেব। আপনি একদম ভাববেন না মেরিয়াম ম্যাডাম, আমি প্ল্যান করে ফেলেছি। মাসের শেষে ওনারা দুজনেই ওখানে কাজ শুরু করবেন। আচ্ছা, যদি ফাতি সাহেব কোনো সমস্যা না করেন। আমি দুঃখিত ম্যাডাম, বাইরে মুকাদ্দের ম্যাডাম এসেছেন। মুকাদ্দের ম্যাডাম? উনি এখানে কেন এসেছেন? আচ্ছা তাহলে ওই কথাই রইল, এই নিয়ে একদম ভাববেন না, বিষয়টা আমি দেখছি। ঠিক আছে, আসতে দাও। হ্যালো হ্যালো, কি খবর মুকাদ্দের ম্যাডাম? হ্যালো, ওয়েলকাম ম্যাডাম। অনেক ধন্যবাদ। গেট ওয়েল সুন। অনেক ধন্যবাদ। গেট ওয়েল সুন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা, হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ। তারপর কেমন আছেন মুকাদ্দের ম্যাডাম? এই তো ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। কি দিতে বলবো? কিছু লাগবে না, ধন্যবাদ। তো কি মনে করে? আমি ফাতি আর জেনেপের ব্যাপারে কথা বলতে এসেছি, ওদেরকে এক করার বিষয়ে। এটা কিভাবে সম্ভব মুকাদ্দের ম্যাডাম?
গত রাতে ওদেরকে একসাথে দেখার পর আমি নিশ্চিত হয়েছি ওরা একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু সকালে আবার ঝগড়াও হয়েছে মুকাদ্দেসের কারণে। ওই মুকাদ্দেস না থাকলে এটা হতোই না। সত্যি বলতে ও আমার বোন, কিন্তু ওর জন্য আমার লজ্জা হয়। আসলে লজ্জা পাওয়াটাই খুব স্বাভাবিক। উনি আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত মানুষ। সত্যি ও কার মতো হয়েছে জানি না। আমি গুলসুম আন্টির সাথে কথা বলেছি, উনিও এই ব্যাপারে রাজি। আমরা যদি মুকাদ্দেসকে না জানিয়ে ওদেরকে এক করতে পারি, সব ঠিক হয়ে যাবে। মুকাদ্দেস ম্যাডাম ফাতিকে একা ছাড়বে আপনার মনে হয়? এটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি ফাতিকে ম্যানেজ করব। আমার আপনার কাছে একটাই অনুরোধ, জেনেবকে শুধু কদিনের জন্য আন্তালিয়া পাঠিয়ে দিন। আন্তালিয়াতে? ওখানে ফাতিদের যে হোটেল আছে সেখানে। ফাতির সাথে ওখানে আগেও গিয়েছে, হয়তো যেতে চাইবে না। যেভাবেই হোক আপনি ওকে রাজি করান। এমনও হতে পারে ওখানে গিয়ে ওদের একসাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়লো। ভেবে দেখুন। ওই জায়গাটা চয়েস করেছেন যাতে মুকাদ্দেস ম্যাডাম ফাতির পিছু পিছু না যায়, তাই না? একদম তাই। সবকিছু সহজে হবে। আপনার প্ল্যানটা মন্দ না। আমি তাহলে যে কোনো একটা সেমিনারের অজুহাতে জেইনেবকে পাঠানোর ব্যবস্থা করছি। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে, পরস্পরের হাতে হাত রেখে ফিরে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওহ, আমরা যেহেতু ভালো মুডে আছি, এখন এক কাপ কফি খাওয়া যায়, তাই না জাঙ্গু? আমাকে এক কাপ কফি দিন। ঠিক আছে। জাঙ্গুর জন্য পানি দেব। হ্যাঁ হ্যালো, আমার রুমে দুটো মিডিয়াম ব্ল্যাক কফি দাও। জাঙ্গুর জন্য পানি। ও জামাই, আইফের খালা? আরে কিসের খালা, এখন আমি তোমার মা হই, তুমি আমাকে মা বলে ডাকবে। আরে বসো। ঠিক আছে, আমার আইফের আম্মা। বাহ, তোমার মুখে সুন্দর মানিয়েছে। কি ব্যাপার, আজকে এত সাজগোজ করেছো যে? কোথায় যাবে? আসলে আইফের খালা না, মানে আইফের আম্মা। আমি মনে মনে ভাবছিলাম যে, মানে বলছিলাম যে সাজিবেতের সাথে কোথাও হাঁটতে যাই, ঘুরতে যাই, যাতে আমরা একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারি, একে অপরকে জানতে পারি, বিয়ের দিন নিয়ে কথা বলতে পারি। অবশ্য আপনি যদি অনুমতি দেন তবেই। অনুমতি দেব, কেন দেব না। সত্যি তো, একসাথে সময় কাটালেই দুজন দুজনকে চিনবে। তাছাড়া আমরা তো অযথা বাগদান করাইনি, তাই না? ঠিক বলেছেন, হাজার হোক আমাদের বাগদান হয়েছে। আমি তো সাজিবেতের স্বামীর মতোই। চুপ চুপ করো। আমি শুধু তোমাদের দুজনকে বাগদান করিয়েছি, বিয়ে দেইনি। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আসলে বিয়ের আনুষ্ঠানিকতাই শুধু বাকি, তাই বলেছি। আচ্ছা বাদ দিন, এর চেয়ে না হয় সাজিবেতকে ডেকে দিন। আম্মক একটা। আচ্ছা ঠিক আছে, আমি সাজিবেতকে ডাকছি, তুমি থাকো। হ্যাঁ। তোমার মুখের কোণে মোছো তো, লালা ঝরছে। বিসমিল্লাহ। আম্মা এমন করছো কেন? আমি ভয় পাচ্ছি তো। আরে তুমি সারাক্ষণ এই কম্পিউটার নিয়ে পড়ে থাকো কেন? হ্যাঁ, তুমি কি এই কম্পিউটার ছাড়া আর কিছু জানো না নাকি? ওঠো জলদি, রেডি হও, বাগানে তোমার হবু স্বামী অপেক্ষা করছে, ওর সাথে বাইরে ঘুরতে যাও। যাও। এটা তুমি কি বলছো? হ্যাঁ, একদম বলবে না। আমার কোনো হবু স্বামী টামি নেই। দেখো অবস্থা, আঙুল থেকে আবারও আংটি খুলে রেখেছে। আরে আমা না, আমি জেবাত মেবাতকে বিয়ে করব না। দেখো মেয়ে, আমি কিন্তু এবার সত্যি তোমাকে ড্রিল মেশিনে ফেলবো। তোমার মোটা মাথা ওর নিচে রাখবো, তারপর কাবাবের জন্য মাংস যেভাবে গ্রাইন্ডারে দিয়ে ভর্তা বানায় ঠিক সেভাবেই ম্যাশ করব। তোমার এই কথাটা কখন ভাবা উচিত ছিল জানো? বিবাহিত একটা ছেলের সাথে যখন তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে তখন। যাও, দেরি করো না, জলদি রেডি হও, বাইরে ছেলেটা অপেক্ষা করছে, ওর সাথে সময় কাটাও, একে অপরকে জানো। যাও। উফ, আর পারি না। আরে প্রতারণা করে আমার বাগদান করিয়েছো, এটাই কি যথেষ্ট না? এখন আবার বলছো ওর সাথে ঘুরতে যেতে, বলছো ওকে ভালোভাবে জানতে। আরে ওকে আমার জানার কি আছে? হ্যাঁ, ওই অসভ্যকে তো আমি ছোটবেলা থেকে চিনি। উফ। দেখো মেয়ে, যা বলেছি তাই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার জন্য এখন কেবল দুটো পথ খোলা আছে, হয় সিভাসের পথ ধরো, না হয় জেভাতকে বিয়ে করো। হ্যাঁ, সিদ্ধান্ত তোমার। হ্যাঁ, আমি একটু ভাবছি, কিন্তু আমার সিদ্ধান্ত ভিন্ন। উফ আম্মা, আমি ওই জেভাতকে বিয়ে করব না, আর সিভাসেও যাব না। সিরিয়াসলি বলছি আম্মা, এবার কিন্তু আমি সত্যি সত্যি জানালা দিয়ে পড়ে আত্মহত্যা করব। যাবো? যাও, জলদি আত্মহত্যা করো গিয়ে, না হয় আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। যাও। ভালো লাগে না, আর ভালো লাগে না। জেভাতকে বিয়ে করব না, আর আমি সিভাসেও যাব না, বুঝেছো? ওই অসভ্যটাকে গিয়ে বলো আমি ওকে চাই না, ওকে পছন্দ করি না, ওর সাথে কোথাও যাব না, কোথাও যাব না। ও সাজিবে, তুমি এমন কেন করছো বলো? হ্যাঁ, কেন তুমি এমন করছো? কেন সমাজের কাছে আমাকে অপমানিত করছো? আমরা সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো বলো?
তোমাকে আমি পুরো 11 মাস পেটে ধরেছি। আমার পেটের অবস্থা দেখেছো? হাঁটার সময় পায়ে জড়িয়ে যায়, উপর হয়ে পড়ে যাই। এসবের জন্যই মামনি সমাজের কাছে আমাকে ছোট করবে বলেই পেটে ধরেছি। আরে কিসের 11 মাসের কথা বলছো? হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা 9 মাস 10 দিনে দুনিয়াতে আসে। আম্মা তুমি সেটাও কি জানো না? এটা তো একটা স্বাভাবিক বাচ্চার কথা বলছো মামনি। তুমি কি স্বাভাবিক বাচ্চা বলো? একটা কথা কি জানো, এই তুমি যে আমার জীবনের একটা বোঝা হবে তা আমি আগেই জানতাম। নির্বোধ, অপদার্থ। আবার আমাকে অপদার্থ বলে। যাও, চলে যাও এখান থেকে। শুধু কথা শোনায়, আর ভালো লাগে না। অসহ্য। হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার? আইফের খালা সাজিবেদকে আসছে নাকি? ও আছে সাজিবেদকে নিয়ে। বোকা কোথাকার। বুঝলাম না। না মানে, আরে তুমি ছাদ থেকে ডুব করে পড়েছো কেন? হ্যাঁ, কোনো ভদ্র মানুষ এভাবে না বলে কখনো কারো বাড়ি আসে বলো? আরে আসার আগে ফোন দিয়ে আসতে হয় তা তুমি জানো না? হাজার হোক ও একটা মেয়ে, পোশাক বদলাতেও সময় লাগে। আরে না না, ওকে কোনো পোশাক টোশাক পরতে হবে না। ও যেভাবে আছে তাতেই চলবে। পোশাক ছাড়া ঘুরতে যাবে? না 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 খালা, আমি আসলে সেটা বোঝাতে চাইনি। বলছিলাম যে ওর অযথা সাজগোজ করার কোনো দরকার নেই। আমি ওকে সব অবস্থাতেই ভালোবাসি। মানে হচ্ছে আমার জন্য ওকে চুল বাঁধা বা অন্য কোনো মেকআপ টেকআপ এসব কোনো কিছুর করারই প্রয়োজন নেই। বাবা, আমি তোমাকে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তুমি সত্যি একটা ভালো ছেলে, তোমাকে আমার খুব পছন্দ। তুমি তো জানো তো আমার মেয়ে সাজিবেদ একটু অন্যরকম। মেয়েটা একটু বেশি স্মার্ট, এই আর কি। সাজিবেদ কি আমাকে পছন্দ করে না নাকি? আরে পছন্দ না করে কি পারে? তাহলে কি আপনি করেন না? তুমি কি একটু চুপ করে থাকতে পারো না নাকি? হ্যাঁ, আমাকে একটু কথা বলতে দাও। চুপ করছি। সাজিবেদের মাথা ব্যথা। হায় আল্লাহ, বিয়ে হওয়ার আগেই? আরে ঠান্ডা লেগেছে সাজিবেদের। শীত বাড়লেই ওর মাথা ব্যথা এমন বেড়ে যায়। তুমি এখন যাও বাবা, পরে এসো, পরে ওর সাথে দেখা করো, কেমন? হ্যাঁ, আমি তাহলে পরে আবার আসবো খালা। সেটাই ভালো, তুমি এখন যাও বাবা, পরে কখনো আবার এসো। মানে বলছি যে সাজিবেদকে আমার পক্ষ থেকে আপনি শুভেচ্ছা পৌঁছে দেবেন। ঠিক আছে, দেবো বাবা, তুমি যাও। আচ্ছা, আসি। আরে যাও যাও তো, তুমি যাও। হায় আল্লাহ, জেনেপের জীবনটা সুখী করার জন্য ছেলেটার সাথে আমি গেম খেলছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছেলেটা সত্যি খুব ভালো। হায় আল্লাহ। এসো। আম্মা, এসো জেনেব। কি হয়েছে? তোমার ফোন পেয়ে তো ঘাবড়ে গিয়েছি। মামুনি আমাকে তোমার কাজের জায়গায় যেতে নিষেধ করেছো, তাই ফোন করেছি। হ্যাঁ, আমি চাই না তোমার আমার সম্পর্ক জেনে আমার সাথে কেউ বিশেষ আচরণ করুক। জেনেব, তুমি কি আন্তালিয়ায় যেতে পারবে মামুনি? আন্তালিয়া? কিন্তু কেন? একটা বিশেষ সেমিনার আছে ওখানে। মনে হয় তোমার জন্য ওটা ভালো হবে। তুমি যেহেতু ভালো মনে করছো তাহলে যাওয়া যায়। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এইসব সেমিনারে যাওয়ার মতো যথেষ্ট বয়স নেই আমার মামুনি। এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। কি যাবে? আন্তালিয়া, তাই তো? আন্তালিয়া। তুমি যেমনটা বলবে। মানে যদি তোমার মনে হয় এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো, তবে অবশ্যই যাব, সমস্যা নেই। আমি ওখানে যাব, সেমিনারে যোগ দেব। আচ্ছা, আমি ওদেরকে জানিয়ে দেব তুমি সেমিনারে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আমি এখন তাহলে বাড়ি গিয়ে যাওয়ার প্রস্তুতি নেই। তুমি কিন্তু আমাকে জানিও কেমন, কখন যেতে হবে। ঠিক আছে। হ্যালো মুকাদ্দের ম্যাডাম, জেনেব রাজি হয়েছে। এখন বাকি রয়েছে ফাতি। ফাতি, সুখবর আছে। ও, কি সুখবর বলো? আমি আন্তালিয়া যাচ্ছি। মানে? বুঝলাম না। এতে সুখবরের কি আছে? বুঝলাম না। ফাতি, আন্তালিয়ায় যাচ্ছি, একান্তে থাকবো, হানিমুন করতে পারবো। সেলিমের ভাই বোন। কদিনের জন্য? আরে তা তো জানি না, তোমার সাথে সময় কাটাতে পারবো এই আনন্দে আমি আম্মাকে জিজ্ঞেস করতে একদম ভুলে গেছি। ডার্লিং, যদি একদিন বা কয়েক ঘন্টার জন্য হয় তাতেই আমি খুশি। ফাতি, অনেক ভালো লাগছে। তুমি কোনো বাহানা করে যেতে পারবে না? এটা তুমি কি বললে? আন্তালিয়া যাওয়া কোনো ব্যাপার? ওখানে আমাদের হোটেল আছে, ওখানে যাওয়া আমার জন্য খুব সহজ, একসাথে থাকাও যাবে। শোনো, তোমাকে আমার একটাই অনুরোধ, এবার একটু ভেবেচিন্তে মিথ্যে বলো, এমন কিছু বলো না যেন পরে আবার ফেসে যাই আমরা, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন রাখছি, বাই বাই। আন্তালিয়া, কি
কি করা যায়? কয়েকদিনের জন্য মেয়েদের সাথে থাকবো এটা বলে যদি কেটে পড়ি, আমার পিছু পিছু মমের ওখানে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে। তাহলে কি করবো আমি? ফাতি, বাবা আমার। আরে আন্টি, দরজায় নক না করে তুমি ভেতরে এলে কেন? ওসব ছাড়ো তো, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে বাবা। আমার গায়ে তো কাপড় নাও থাকতে পারতো। না থাকলে না থাকতো, কি এসে যায়? ছোটবেলায় আমি তোমার কত ডায়পার বদলে দিয়েছি, এটা এমন কোনো বড় বিষয় না। আচ্ছা শোনো, আমরা আন্তালিয়া যাচ্ছি। তুমি কোথায় যাবে বললে? আন্তালিয়া যাব বলেছি। আন্টি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে, আন্তালিয়া হোক বা অন্যখানে, আমি তোমার সাথে সব জায়গায় যেতে রাজি। আমার সোনা ছেলে। ও আল্লাহ, অনেক শুকরিয়া তোমার দরবারে, তুমি সত্যি অনেক মহান। কিন্তু আমরা যাচ্ছি কেন? ওখানে তোমাদের একটা হোটেল আছে না? হ্যাঁ। তোমার মাঝার আঙ্কেলের কথা মনে আছে? আবার চতুর্থ স্বামী, মাথা ভর্তি কোকড়া চুল। হ্যাঁ, মনে আছে আমার। যাই হোক, আল্লাহ মাঝারকে জান্নাতবাসী করুন। ওর সাথে আমার ওই হোটেলেই প্রথম দেখা। শুনেছি তোমাদের একজন পার্টনার তার শেয়ার বিক্রি করবে। তোমার মা জানার আগে ওটা আমাকে কিনতে হবে। ওখানে আমার অনেক স্মৃতি আছে। তোমার যেহেতু অনেক স্মৃতি আছে, আমরা ওটা অবশ্যই কিনে ফেলবো আন্টি, ভেবো না। আমার লক্ষ্মী সোনা বাবা, কাছে এসো, তোমাকে একটু আদর করে দিই। কাছে এসো, কাছে এসো। না আন্টি, কোনো দরকার নেই। এসো, আদর করে দিই। আরে বাবা, আমার কাছে এসো, তোমাকে মারবো না, তোমাকে শুধু আদর করবো। এসো বাবা, কাছে এসো। বাবা, এটা আমার অধিকার। কাছে এসো, আমি তোমাকে আদর করবো। এই তো হয়েছে, লক্ষ্মী ছেলে। ধন্যবাদ। আচ্ছা যাই, সবকিছু রেডি করি। শাজি, শাজিবেদ, সারাদিন রুমে বসে থাকো, রান্নাঘরে আমাকে তো সাহায্য করতে পারো। যাও, আমি পারবো না। আল্লাহ আল্লাহ, আমি গৃহবন্দী, জানো না আমাকে শাস্তি দেওয়া হয়েছে? কি বলছো? বাগদান হওয়ার পরও তোমার শাস্তি এখনো শেষ হয়নি? দেখো ফাদিক, উল্টো পাল্টা কথা বলে আমাকে একদম রাগাবে না, তুমি বুঝতে পেরেছো? শাজিবেদ, জানি জেভাতকে তোমার পছন্দ না, কিন্তু তুমি আমাকে কেন বলছো না আম্মা তোমার সাথে কেন এমন আচরণ করছে? আমাকে অন্তত বলো, তাহলে আমি হয়তো কোনো উপায় খুঁজে বের করতে পারবো, তোমাকে এই বিপদে সাহায্য করতে পারবো। কেউ আমাকে আর সাহায্য করতে পারবে না ফাদো। কেন? এটা কেন বলছো তুমি? অসম্ভব, আমি কখনো এই অবাস্তব প্রস্তাব মেনে নিতে পারবো না। ফাদিক বোন, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। কি কি ভুল করেছো? ফাতি আমাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দিয়েছিল। কি? তুমি ঠিকই শুনেছো। ফাতি, আমরা যাকে চিনি মানে আমাদের দুলাভাই ফাতি। ফাতি তো তোমাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দিয়েছে? ফাতি, জেনিবের ফাতি, আমাদের দুলাভাই ফাতি তোমাকে প্রেমিকা? সত্যি করে বলো, ওদের ব্রেকআপ তোমার জন্য হয়নি তো? আরে না, কখনো না। আমার জন্য কেন হবে? সব মিথ্যে। ইয়ো 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 ইয়ো, ওদের আসলে ব্রেকআপ হয়নি, এগুলো সবই খেলা। মুকুর সাথে পরিচয় করাতে নাটক করেছে ওরা। রোজ রাতে গোপনে দেখা করে দুজনে, বসে ভাবে সমাধান করবে এখন কিভাবে। মিথ্যে ওদের ঝগড়াঝাটি, থাপ্পড় কিংবা অপমান, মিথ্যে সব কান্নাকাটি, ভুয়া সব অভিমান। জেনেব ফাতিকে উদ্ধার করতে এসবে আমাকে টেনেছে, মায়ের থেকে বাঁচতে ওরা আমাকে ফাঁদে ফেলেছে। ফাতি যখন মাকে বললো আছে তার প্রেমিকা, মুকো বললো তার সাথে এখনই আমার করা দেখা। তার জন্য জেনেব একটা বুদ্ধিমান মেয়ে খুঁজছিল, তখনই তার মনে হলো শাজি হবে সবচেয়ে ভালো। তারপর আমি হয়ে গেলাম ডাবল এস মেলিসা। মুকুর সাথে দেখা করে পেলাম তার প্রশংসা। যখন আমরা ভাবতে লাগলাম মুকুর থেকে মুক্তি পেলাম, তখনই মায়ের কাছে ফাতিকে নিয়ে ধরা খেলাম। ইয়ো ইয়ো, এরপর আম্মা শুরু করলো আমার উপর অত্যাচার। জেভাতের সাথে জোর করে বিয়ে ঠিক করলো আমার। এখন কি করবো সেটা বললে দাও তুমি। জেভাজি কি তাহলে হবে আমার স্বামী? হ্যাঁ। ইয়ো 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 ইয়ো, ফাদো ফাদো, ইয়ো 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 ইয়ো, ফাদো, ইয়ো ফাদো। স্বপ্ন দেখছি না তো? আম্মা, তুমি কেন আমার আন্তালিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলেছো? আমি অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আমার ক্যারিয়ারের জন্য এটা একটা বড় সুযোগ। আবারও পাবে জেনেব, কিন্তু তোমার এখন একা একা আন্তালিয়া যাওয়াটা ঠিক না, বিপজ্জনক। এতে বিপদের কি আছে আম্মা? আমি একটা ম্যাচিউরড মেয়ে, তাছাড়া এখন একটা কোম্পানিতে চাকরিও করি। জেইনেব মামুনি, আমি ভাহিদকে ক্ষণিকের জন্য একদম ভুলে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে ওর কোনো খোঁজ নেই। আমার লোক ওকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আর এটা জানার পর আমি কোনোভাবেই তোমাকে আন্তালিয়া পাঠাতে পারি না মামুনি। ভাহিদ? হ্যাঁ ভাহিদ। আমার মনে হয় ওকে নিয়ে ভয়ের কিছু নেই। ওহ জেইনেব, তোমাকে বিষ খাইয়েছিল, কিভাবে ভুলে গেলে? ভুলিনি আম্মা, আর কখনো তা ভুলবও না। ঠিক এই কারণে আমি নিজে ওনাকে শাস্তি দিয়েছি।
বুঝলাম না। উফ, আচ্ছা বলছি। যেদিন ঘটনাটা ঘটলো ওই দিন আমি অফিসে ওভারটাইম করছিলাম। সেদিন দেখলাম তুমি এরতানের সাথে বাইরে কোথাও যাচ্ছ। আমি তোমাদের পিছু নিলাম, বন্দরে পৌঁছালাম, আর ওখানে গিয়ে জানলাম বাবা ওয়াহিদকে অপহরণ করেছে। কাজটা তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। দুজনকে অপহরণ করেছি। কিন্তু চিন্তা করো না, ওরা কেউ আমাকে দেখেনি, আর এটা যে আমি ওরা ধারণাও করতে পারবে না। ওহ জৈনেব, আমরা তোমাকে বাঁচানোর জন্য কত কি করেছি, আর তুমি কি না এসব করছো? আম্মা, আমি তোমাকে বাঁচানোর জন্য এটা করেছি। আমি কি তোমাকে খুনি হতে দেখতে পারি বলো? জৈনেব, কি করেছো? তেমন কিছুই করিনি। আমি একটা দ্বীপ চিনি, ওদেরকে ওখানে রেখে এসেছি, এতটুকুই। মানে কি? এতে ওরা কারো কোনো ক্ষতিও করতে পারবে না, শুধুমাত্র নিজেদের ক্ষতি ছাড়া। কিন্তু জৈনেব, তুমি কিভাবে এটা করেছো? আম্মা, কি বলছো? মানে দেখো, যেভাবেই হোক করেছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি সেটা বলতে পারবো না। হাজার হোক আমি তেজি শেফকে তার জেদি মেরিয়েমের মেয়ে বলে কথা। কিন্তু তুমি বাবাকে এটা বলবে না, না হলে বাবা ওদের খোঁজার জন্য ওই দ্বীপে যাবে। উফ, আর ওদের কথা বলে আমাদের জীবনটা একেবারে অশান্তিতে ভরে দেবে, বুঝেছো? কিন্তু ওকে যদি আগামীকাল সন্ধ্যার মধ্যে ফিরিয়ে না নিই, তবে ওর স্ত্রী হয়তো পুলিশকে অভিযোগ করবে। কি অভিযোগ? যেমন তোমার বাবা ওকে গুলি করতে চেয়েছিল, আমি ওকে হুমকি দিয়েছিলাম। অসভ্যটা সব রেকর্ড করে রেখেছে। সত্যি বলছো? আচ্ছা, আমি তাহলে বিরলকে বলবো ও যেন ওকে নিয়ে আসে। ঠিক আছে, বলো। কিন্তু আমি বলছি যে ওয়াহিদ যেহেতু আমাদের নিয়ন্ত্রণে আছে, সেজন্য আমার কোনো বিপদও নেই। তাই আন্তালিয়া যেতে আমার কোনো বাধাও নেই, তাই না? কারণ এই সেমিনারটা আমার ক্যারিয়ারের জন্য ভালো। হ্যাঁ, এখন তুমি যেতে পারো জৈনেব। বাবা? তাই তো, তোমার বাবাকে কি বলবো? আমরা কি বলবো বাবাকে? আচ্ছা দাঁড়াও, বিরলকে একটা ফোন করে নেই। বিরল, আমরা ওয়াহিদ কোথায় তা জানি। জৈনেব ওকে একটা দ্বীপে রেখে এসেছে। ব্যাপারটা তুমি একটু দেখো কেমন। জলদি আয়, জরুরি কথা আছে। ফাদিক, কথা বলছি, পরে আসবো। শেফকেত, ওয়াহিদকে সম্ভবত পাওয়া গেছে। উই, এটা কি বলছো? কোথায় পাওয়া গেছে? কয়েকজন লোক ওকে আমাদের গ্রাম রিজেতে দেখেছে। আমাদের রিজেতে? কিন্তু আমাদের গ্রামে কেন গিয়েছে? ওখানে আবার কোন ঝামেলা পাকাতে চায় বুঝলাম না। হ্যাঁ, আমি জানি না। আচ্ছা, আমি তাহলে রিজে যাব, কি কারণটা খুঁজে বের করব। তুমি থাকো, আমার লোকেরা যাবে। না, বুদ্ধিমান লোক কখনো অন্যের উপর নির্ভর করে না, বুঝেছো? আমি নিজে গিয়ে ওখানে তদন্ত করব। তাহলে আমিও আসি? না, তুমি এখানেই থাকো, বাচ্চাদের খেয়াল রাখো। ঠিক আছে, গেলাম। যাও। হ্যালো মেরিয়াম ম্যাডাম, এরতানও এখানে। কি করব? বুঝতে পেরেছি মেরিয়াম ম্যাডাম, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। কোথায় ছিলে ভাতিজা? তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত। বোটে উঠুন, যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। তবে এরপর আর কখনো আসতে এত দেরি করবে না, না হলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবে। আমরা এখন সবকিছুতেই অভ্যস্ত। তবুও চাচার পরামর্শটা মনে রেখো। তুমি যাচ্ছ না? আমি যাচ্ছি না মানে কি? তোমার শাস্তি এখনো শেষ হয়নি, ম্যাডাম এমনটাই বলেছেন। আরে ছাড়ো তো তোমার ম্যাডাম ট্যাডাম, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, শান্ত হও, থামো। আমি এখানেই থাকছি, কোনো সমস্যা নেই। মেরিয়াম ম্যাডামের কথা না শুনে তুমি অনেক বড় ভুল করেছো। দোয়া করো ওনার মন যেন নরম হয় আর তোমাকে নিতে এখানে লোক পাঠায়, না হলে আজীবন তোমাকে এই দ্বীপেই থাকতে হবে। তোমরা ধ্বংস হও।
আমরা যদি একসাথে কাজ করি অনেক টাকা উপার্জন করতে পারবো। আমার কোনো আপত্তি নেই, আমি আপনার সাথে কাজ করতে রাজি। তাহলে তো খুবই ভালো হয় কামিল, আমারও উপকার হয়। চলো তাহলে কাজ শুরু করি। এক মিনিট, আমি একজনের সাথে কথা বলছি। অসভ্য! রেশ, কি হচ্ছে? আপনি কোথাও যাচ্ছেন নাকি? তুমি এখানে কি করছো? হ্যাঁ, কাজকর্ম না করে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? অসভ্য! দেখো আমি নাকি ঘুরে বেড়াচ্ছি, রেশ আপনিও তো ঘুরে বেড়াচ্ছেন। অসভ্য! আমার একটা কাজ আছে তাই এখানে এসেছি, কিন্তু তুমি কেন এই সময় এখানে এসেছো? চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। চাকরির ইন্টারভিউ মানে? কিসের চাকরির ইন্টারভিউ? বডিগার্ডের চাকরি। বডিগার্ডের চাকরি? তুমি কার বডিগার্ড হবে? ভদ্র মহিলার বডিগার্ড হব। এই মহিলা বলবে না, একবারও বলবে না। আমার একটা নাম আছে। আমাকে মাফ করবেন দিলবার ম্যাডাম, আমি দিলবার ম্যাডামের বডিগার্ড হব। রেশ থামো! তুমি আমাকে এসব কি বলছো কামিল? হ্যাঁ, নাকি তুমি আমার সাথে বেইমানি করতে চাইছো? বলো, চাকরি ছেড়ে দিচ্ছ? অসম্ভব রেশ, এটা আপনি কি বলছেন? এটা কখনো হতে পারে? আমি কখনো চাকরি ছাড়বো না। হ্যাঁ চাচা, আপনি ভুল বুঝছেন। এটা কখনো হতে পারে বলুন? আমি আসলে কামিলকে আপনার কাছ থেকে পার্ট টাইম বডিগার্ড হিসেবে নিচ্ছি। দিন আপনার, রাত আমার। কামিল এভাবে হ্যাঁ হ্যাঁ করে আসছো কেন? হ্যাঁ তাই তো। আশ্চর্য, তুমি এই গাধাটাকে তোমার বডিগার্ড হিসেবে রাখতে চাইছো? কি বলছেন রেশ? আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলেই রাখবো। এত বড় শহরে তুমি এর চেয়ে আর ভালো কাউকে খুঁজে পেলে না? হায়দারের কাছে যাও। রেস চাচা, আসলে বিষয়টা হলো ডিলার ভাইয়ের এখন আমার সাথে দেখা করার সময় নেই। উনি আইফের ছাড়া কাউকে চোখেই দেখেন না। আর কামিল ভাল্লুকের মতো শক্তিশালী। ওকে দেখলে যে কেউ ভয় পাবে। আমার এমনই কাউকে দরকার। দিলবার ম্যাডাম আমার গুরুত্ব বুঝেছেন। আরে থামো তো, তোমার ওকে যখন পছন্দ তাহলে আমি কেন ঝামেলা করবো? হ্যাঁ, ও আপনাকে অনেক ধন্যবাদ রেস চাচা। শোনো কামেল, আমি রিজে যাচ্ছি। আমি যতদিন না ফিরছি তুমি আমার বাড়ি থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, বুঝতে পেরেছ? আপনি ভাববেন না রেশ, আমি সব সময় ওখানে থাকবো। আমার একটা প্রশ্ন রেশ, আপনি রিজে যাচ্ছেন কেন? এটা তো বলাই হয়নি। অসভ্য! তাতে তোমার কি? হ্যাঁ, আমার ইচ্ছে আমি যাচ্ছি, তোমাকে বলতে হবে? রেস চাচা, যাত্রা শুভ হোক। ভালো থাকবেন। কি হয়েছে? আমি দুঃখিত ম্যাডাম, দুঃখিত। আমাকে বাঁচাতে বলেছিলাম, মারতে না। আমি দুঃখিত। আরে আমি এসব প্যাক করছি কেন? যাই হোক, ওখানে ঠান্ডা বেশি হলে পড়তে পারবো। ফাদিক, কি হয়েছে? মাশাআল্লাহ, এটা আমাকে জিজ্ঞেস করছিস? আরে কি হয়েছে? দেখ জাইনেব, তোর এই সুন্দর চুল ছিঁড়ে ফেলবো। তোরা এটা কিভাবে আমাদের সাথে করতে পারলি? আরে কি ব্যাপার? আল্লাহ আল্লাহ, আমরা তোদের সাথে কি করেছি? তোরা কিভাবে আমাদের সাথে এই খেলা খেলতে পারলি? আর সাজিবেদকে খেলার পুতুল বানালি? ওফ, সাজিবেদ ফাঁস করে দিয়েছে না? অবশ্যই দিয়েছে, এছাড়াও আর কি করবে? তোরা সত্যিই দারুণ দেখালি। তোদের জন্য মেয়েদের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, ব্রেকআপও করতে চেয়েছি। থাম থাম সাজি, জেফাতের সাথে বাগদান করেছে, জেফাতও বিয়ের স্বপ্ন দেখছে। এখন কি হবে? ফাদিক শোন, আমি খুবই দুঃখিত। তুই যা যা বলছিস সব ঠিক বলছিস। তুই যতই রাগ করিস না কেন, তা সত্যিই কম হবে। কিন্তু দেখ, আমাদের কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। আমরা একদম নিরুপায় ছিলাম ফাদিক। তোদের আর কোনো উপায় ছিল না তাই বলছিস? জঘন্য কাজ করেছিস। আরে কেউ কখনো তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিথ্যে বলে? তুই কিভাবে আমাকে মিথ্যে বলতে পারলি? তুই ঠিক বলছিস, বিশ্বাস কর আমি দুঃখিত ফাদিক, কিন্তু কি বলবো। আচ্ছা থাম থাম, আমি আগে কথাটা মেতেকে জানাই, তারপর পুরো মহল্লার সবাইকে আমি নিজ মুখে বলবো। তুই একদম ভাবিস না। আরে অহেতুক ওকে এখন বিরক্ত করিস না। হ্যালো মেতে, মেতে জেনিফার সাথে আলাদা হয়নি। ওরা আমাদের সাথে আমাকে ফোন দে না ফাদিক, আরে ফোন দে বলছি। শোনো, ওরা আলাদা হয়নি। ওটা বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। মেতে, ওকে আমি আজকে আর ছাড়ব না। ভাই তুই এমন করছিস কেন? কেউ কারো বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করে নাকি? আমিও সেটাই বলছি, কেউ কখনো তার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দেয়? তোকে তো আমি আগেই বলেছি যে আমাদের কাছে কোনো পথ ছিল না। বাজে বকিস না, তোদের জন্য একটু হলেই আমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল। তোরা গাধা নাকি? তোরা জানিস না আমরা মিথ্যে বলি? তোদের তো তোদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল। আজ আমি তোকে মার খাওয়ায় অভ্যস্ত করে তুলবো, তোর নাক মুখ ভেঙে দেবো। বলছি ফাতি, মেতে তোমরা এটা কি করছো? তোমরা এখন আর ছোট নেই, বড় হয়ে গেছো। ভাই ভাই কখনো মারামারি করে, এটা খুব খারাপ। ওকে ছেড়ে দাও। আল্লাহ, কি আশ্চর্য! তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, কিন্তু তোমরা একে অপরকে সহ্য করতে পারো না, সবসময় মারামারি করো। এটা কেমন কথা?
মুকাদ্দেস আন্টি প্লিজ আপনি ওকে একটু বলুন ও যেন আমাকে আর বোকা না বানায়। এই ফাতি, তুমি ওকে কেন বোকা বানাও? তুমি আর কখনো ওকে বোকা বানাবে না, না হলে আমি তোমাকে বকবো। কাকে বোকা বানিয়েছি? আমি কাউকে বোকা বানাইনি। আমি আর এই বাড়িতে কোনো গোলমাল চাই না, বুঝতে পেরেছো? শাবাশ শাবাশ। তোমাকে আমি ওই কি হয়েছে বলো? দেখে নেব। ফাতি, তুমি এটা কি করলে বলো তো? দেখো ছেলেটা কিভাবে রাগ করে চলে গেল। আরে রাগের কি আছে মম, ও আমার ফ্রেন্ড, সমস্যা নেই। এখন আমাকে ব্যাগ গোছাতে দাও, ওকে পরে দেখবো। বাবা, তুমি কেন তোমার আন্টির ঝামেলায় জড়াচ্ছ? বাদ দাও, ও নিজের কাজ নিজেই করে নেবে। আন্টি প্রথম আমার কাছে কোনো কিছু চেয়েছেন, আমি কি ওনাকে ফিরিয়ে দিতে পারি? দেখো বাবা, তোমার আন্টি কিন্তু মোটেও সুবিধার না। কে জানে ওখানে কোন ঝামেলা বাঁধাবে। ছাড়ো ওকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার এখন কয়েকদিনের জন্য আবহাওয়া পরিবর্তন করা দরকার। কিন্তু ফাতি, আমি ভেবেছিলাম তোমার সাথে ছুটি কাটাতে যাব। মম, আচ্ছা ঠিক আছে, যাও বাবা, আমি যাই, তুমি রেডি হও। দেখো, তোমরা সবাই জানো আমরা বিয়ের পর হানিমুনে যেতে পারিনি, এজন্যই আমি এই প্ল্যান করেছি। তাছাড়া এটাও জানো আমরা কয়েক সপ্তাহ ধরে আলাদা থাকছি, আমাদের দেখাও হয় না। আমরা মনে হয় পেরেছি। সত্যি তোমরাও যেতে পারোনি, তাহলে তোমরাও চলো। আন্তালিয়াতে? হ্যাঁ, আমরা সবাই একসাথে ঘুরে বেড়াবো, মজা করব। এই ফাদিক, তুই কি বলিস? তুই আর মেতেও চল না। আমরা? আমি আসলে জানি না জৈনেব। আচ্ছা তাহলে এখনই মেতেকে ফোন কর, জিজ্ঞেস করো কয়েকদিন ছুটি নিতে পারবে কিনা। তাছাড়া এইভাবে আমরা হয়তো তোদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো। ওরহান, আমরা কি যাব? হ্যাঁ অবশ্যই যাব, অবশ্যই সুইটহার্ট, এটা খুব ভালো। আমি তাহলে মেতেকে জিজ্ঞেস করি। আচ্ছা কর। আমরা সত্যি যাচ্ছি? সত্যি আন্তালিয়া যাচ্ছি? হ্যালো মেতে, শুনছো? জান, একটা কথা বলার ছিল। শোনো না, জৈনেব আন্তালিয়ায় যাচ্ছে, আজ জৈনেব চাইছে আমরাও যাই। বলছি তুমি কি কদিন ছুটি নিতে পারবে? ছুটি নিতে হবে না ফাদিক, আমাকে বরখাস্ত করেছে। বরখাস্ত করেছে? হ্যাঁ, আজই বরখাস্ত করেছে। এটা কি বলছো? ঠিক আছে, খুব ভালো হলো, আমরা ইচ্ছে মতো করতে পারবো। প্লিজ চলো যাই, প্লিজ চলো। আচ্ছা চলো যাই। ঠিক আছে। আচ্ছা আমরা তোর সাথে যাব। আচ্ছা। আরে সত্যি? আমরা সত্যি আন্তালিয়া যাচ্ছি? আম্মা, বাবা কোথায়? তোমার বাবা চলে গেছে। কোথায় গেছে? জৈনেব, তুমি এই কথা জিজ্ঞেস করছো? আশ্চর্য! তোমার জন্য এই ঠান্ডার মধ্যে ওকে রিজেতে পাঠিয়েছি, তুমি জানোই না? আরে তাই বলে এত জলদি? হায় আল্লাহ। তুমি কেন এসেছো মামুনি? আমি বলছিলাম আমার হয়তো একা একা আন্তালিয়া যাওয়া ঠিক হবে না, তাই ভাবছি ওরহান আর সেলিনকে নিয়ে যাব। কি বলো? তাহলে তো খুবই ভালো হয়, ওদের নিয়ে যাও, সবাই একসাথে মজা করো। কিন্তু আমি যখন ওরহান আর সেলিনকে যেতে বলবো তখন ফাদিককে না বলাটা খুব খারাপ হবে আম্মা। যদি তাই হয় তাহলে ওকেও সাথে নিয়ে যাও। তা তো নেয়াই যায়, তবে আমরা এতগুলো মানুষ গেলে অনেক খরচ হবে। তুমি এখনো ক্রেডিট কার্ড পাওনি? পেয়েছি। তাহলে আমাকে এ কথা জিজ্ঞেস করছো কেন? মানে কোম্পানিটা তোমার, টাকাও তোমার, এরপর আমাকে আর এসব জিজ্ঞেস করবে না, কেমন? তুমি বিরলকে ফোন করো, ও প্লেনের টিকিট, হোটেল রিজার্ভেশন না না, সবকিছু। আমরা প্লেনে যাব না, বাই রোডে যাব। আমি আসলে আম্মা গাড়িতে যেতেই পছন্দ করি, সবাই মিলে জার্নি এনজয় করা যায়। ঠিক আছে, যেভাবে চাও বিরলকে বলো, ও ব্যবস্থা করে দেবে। আম্মা অনেক ধন্যবাদ, অনেক। আমাকে ধন্যবাদ দিতে হবে না মা, আমার কাছে তোমার খুশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আমি ঘুমোতে গেলাম। ঠিক আছে, যাও মামুনি।